আসসালামু আলাইকুম। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ওকে, গুড। ওকে, ওকে। স্টুডেন্ট, হ্যাঁ, তোমরা যারা এই মুহূর্তে উপস্থিত আছো তারা চ্যাট বক্সে তোমাদের নাম এবং রোল নাম্বারটা লিখে ফেলো। ওকে, তোমরা স্ক্রিনকে দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, ওকে। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা শুরু করি আমাদের ক্লাসের কার্যক্রম। বাকি যারা আছে তারা জয়েন করে ফেলুক। আমরা এর মধ্যে আমাদের ক্লাসের কার্যক্রম শুরু করে দিই ইনশাআল্লাহ। তো ডিয়ার স্টুডেন্ট, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি মোহাম্মদ বাদশাহ আলমগীর, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, ঢাকা সিটি কলেজ। আজকে মূলত আমরা আমাদের অষ্টম ক্লাসের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আজকে মূলত আমরা চ্যাপ্টার 4 এর দ্বিতীয় ক্লাস, চ্যাপ্টার 4 এর সেকেন্ড ক্লাস আমরা মূলত শুরু করব এখন। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে পড়াবো সেগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তো শুরুতেই যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মোট জাতীয় উৎপাদন, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। তো গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বলতে আমরা বেসিক্যালি কি বুঝি সেটা আমরা শুরুতেই জানবো, এবং এটার সাথে রিলেটেড যে সমস্ত টপিকগুলো আছে সেগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করবো ইনশাআল্লাহ। ওকে, তো ডিয়ার স্টুডেন্ট, চলে যাওয়া যাক আমাদের আজকের আলোচনায়। তো শুরুতেই হচ্ছে মোট জাতীয় উৎপাদন, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা জিএনপি কাকে বলে। দেখো, জিএনপি হচ্ছে কোনো একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, একটি দেশের নাগরিকরা দেশের ভিতরে ও বাইরে যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করে তার মোট আর্থিক মূল্যকেই তার মোট যে আর্থিক মূল্য তাকেই মূলত আমরা জিএনপি বলে থাকি। তাহলে আমরা কি বুঝলাম? আমরা আবার একটু এটা বিষয়টা আবার একটু বলি। কোনো একটি নির্দিষ্ট সময়ে, দ্যাট মিনস এক বছরে, এটা খেয়াল রাখতে হবে সবসময় আমাদের খেয়াল। আর্থিক বছর মানেই হচ্ছে এক বছর, অর্থাৎ সেটা জুলাই টু জুন হতে পারে অথবা সেটা জানুয়ারি টু ডিসেম্বর হতে পারে। কোনো একটি নির্দিষ্ট সময়, সাধারণত এক বছর সময়, এটা একটু খেয়াল রাখতে হবে। এই এক বছরের মধ্যে কোনো দেশের নাগরিকরা, তারা দেশের ভিতরে থেকে হোক আর দেশের বাইরে থেকেও হোক, যে পরিমাণ পণ্য বা সেবা তারা উৎপাদন করে, তাদের সেই উৎপাদনকৃত পণ্য বা সেবার যে আর্থিক মূল্য তাকেই আমরা মোট জাতীয় উৎপাদন বা জিএনপি বলে থাকি। তো রিয়াল স্টুডেন্ট, জিএনপি কে আমরা কিভাবে ইয়ে করি? দেখো, ফর্মুলাইজ করি বা ফর্মুলার মাধ্যমে সেটা উপস্থাপন করি। সেটা হচ্ছে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস জেড। এখন আমরা জানবো যে এই যে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স প্লাস জেড, এটার কোনটা দ্বারা কি বোঝানো হচ্ছে? সি ফর হচ্ছে কনজাম্পশন কস্ট, অর্থাৎ মোট ভোগ ব্যয়। আই মিনস আই ফর টোটাল ইনভেস্টমেন্ট কস্ট, হ্যাঁ, অর্থাৎ মোট বিনিয়োগ ব্যয়। জি ফর সরকারি মোট ব্যয়, গভর্নমেন্ট কস্ট। এক্স হচ্ছে এক্সপোর্ট, অর্থাৎ নেট রপ্তানি, যেটাকে আমরা বলি এক্সপোর্টের চেয়ে যদি ইম্পোর্ট কম হয়ে থাকে, এক্সপোর্টের চেয়ে যদি ইম্পোর্ট কম হয় তাহলে সেটা হচ্ছে নেট রপ্তানি, অর্থাৎ রপ্তানির পরিমাণটা বেশি, এটাকে আমরা বলছি নেট রপ্তানি। ওকে, তাহলে এটা এক্স দ্বারা প্রকাশ করা হয়। আর জেড হচ্ছে যখন তোমার দেশের নাগরিকদের আয়, অর্থাৎ দেশের নাগরিকদের আয় এবং বিদেশি নাগরিকদের আয়ের ডিফারেন্সটা। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে যে আমাদের দেশের নাগরিকরা যখন বিদেশে অবস্থান করে
তখন বিদেশে অবস্থান করা অবস্থায় তারা সেখানে চাকরি করে অথবা ব্যবসা করে অথবা কোনো না কোনো কিছুর সাথে ইনভলভ থাকে। তো সেই ইনভলভমেন্টের মাধ্যমে তারা কিন্তু ইনকাম করে। তাদের সেই ইনকামটাই তারা যখন দেশে পাঠায় তখন সেটা হচ্ছে আমাদের জন্য আয়, অর্থাৎ আমাদের দেশের জন্য আয়, যেটাকে আমরা রেমিটেন্স বলে থাকি। তো ডিয়ার স্টুডেন্ট, এরপরে যে বিষয়টা আসছে দেখো, শুধু আমরা, এটা তো আমাদের দেশের নাগরিকরা যখন বিদেশে অবস্থান করে এবং তারা যে অর্থ পাঠায় সেটাকে আমরা বলছি মূলত রেমিটেন্স বা আমাদের দেশের নাগরিকদের আয়। কিন্তু বিদেশি নাগরিকরাও কিন্তু আমাদের দেশে অবস্থান করে। দেখবা এই মুহূর্তে দেখো, আমরা যদি দেখি তোমার ইসের পদ্মা সেতু নির্মাণের ক্ষেত্রে কিন্তু অনেক চাইনিজ নাগরিকরা কিন্তু আমাদের দেশে অবস্থান করছে। তো এরকম বিভিন্ন প্রজেক্টে কাজ করার জন্য কিন্তু বিদেশি নাগরিকরাও কিন্তু আমাদের দেশে আছে, তারা কাজ করছে এবং আমাদের দেশের থেকে কিন্তু তারা বেতন নিচ্ছে। তো এই যে দেখো একটু খেয়াল করে, তো তার মানে হচ্ছে যে আমাদের দেশ থেকেও কিন্তু তারা আয় করছে, অর্থাৎ এই আয়টাকে বলছি আমরা বিদেশি নাগরিকদের আয়, অর্থাৎ বিদেশি নাগরিকরা আমাদের দেশ থেকে আয় করছে। তখন আমাদের দেশ থেকে যে টাকা আয় করছে তার চেয়ে যদি আমাদের দেশের নাগরিকরা বিদেশে থেকে যদি আয় বেশি করে, তাহলে সেই আয়কে আমরা সেই ডিফারেন্সটাকে বেসিক্যালি আমরা বলছি নিট বৈদেশিক অভিবাসী আয়, অর্থাৎ যেটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করছি। তো ডিয়ার স্টুডেন্ট, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে মোট জাতীয় উৎপাদন বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট আমরা কিভাবে বের করব বা কিভাবে আমরা বের করে থাকি। নেক্সট দেখো যেটা বলা হচ্ছে, এই জাতীয় আয় বের করার আবার দুইটা পদ্ধতির মাধ্যমে জাতীয় আয় বের করার সিস্টেমটা দেখানো হচ্ছে। একটা হচ্ছে আয়ের দৃষ্টিকোণ থেকে, আর একটা হচ্ছে ব্যয়ের দৃষ্টিকোণ থেকে। ওকে, তো আয়ের দৃষ্টিকোণ থেকে জাতীয় আয় কিভাবে বের করা হবে আর ব্যয়ের দৃষ্টিকোণ থেকে জাতীয় আয়টা কিভাবে বের করা হবে, সেই বিষয়টাই বেসিক্যালি আমরা এখন আলোচনা করব। তো ডিয়ার স্টুডেন্ট, একটু খেয়াল করে দেখো, আয়ের দৃষ্টিকোণ থেকে মোট জাতীয় উৎপাদন নির্ণয়ের ক্ষেত্রে সাধারণত আমরা যে কাজটা করি সেটা হচ্ছে তোমার এই যে রেভিনিউ, তারপরে ওয়েজেস এবং ইন্টারেস্ট এবং প্রফিট, হ্যাঁ, এই চারটা বিষয় সাধারণত কনসিডার করা হয়ে থাকে। তো সেটাকে আমরা সূত্র আকারে যখন দেখাই তখন দেখো জেএনপি সমান সমান সামেশন। আর সামেশনটা কি এটা আমাদেরকে একটু বুঝতে, সামেশন মানে কিন্তু সমষ্টি, অর্থাৎ যত রেভিনিউ আছে, হ্যাঁ, যত রেভিনিউ আছে সমস্ত প্রকার রেভিনিউর যোগফলটাকে বা একসাথে একত্রে আমরা এটাকে জিএনপি সামেশন বলে থাকি। যেমন আর সামেশন আর মানে হচ্ছে রেভিনিউর সমষ্টি, মানে সকল প্রকার রেভিনিউ। সামেশন ডাব্লিউ ওয়েজেস, সকল প্রকার ওয়েজেস মানে মজুরি, যত শ্রমিকরা আয় করছে, যত এমপ্লয়িরা আয় করবে তাদের সমস্ত আয়। তারপরে ইনভেস্টমেন্ট ইন্টারেস্ট, যত প্রকার শ্রমিকরা আছে এবং যত আয় করছে, পুরো ইয়েটাই আর কি, মানে কি বলে, যত ইনভেস্টমেন্ট করা হবে সেখান থেকে যে সুদ পাওয়া যাবে, ইন্টারেস্ট পাওয়া যাবে, সেই ইন্টারেস্টটাকে এখানে বোঝানো হচ্ছে। ওকে, দেন এরপরে যেটা আসছে সেটা হচ্ছে প্রফিট। প্রফিট হচ্ছে মুনাফা, অর্থাৎ যত ব্যবসা বাণিজ্য যে কোনো ক্ষেত্রে মনে করো যা ইনভেস্টমেন্ট করা হবে এবং সেখান থেকে যেটা রিটার্ন আসবে, মুনাফা আসবে, সেই মুনাফাটাকে বেসিক্যালি এখানে বলা হচ্ছে টোটালটা আর কি, মানে সবগুলো এগ্রিগেট আমরা এটাকে বলতে পারি, মানে সমষ্টি যে মুনাফা, সেই মুনাফা। তো ওকে, এখন আয়ের দৃষ্টিকোণ থেকে আমরা মোট জাতীয় উৎপাদন নির্ণয়ের ক্ষেত্রে খাজনা, মজুরি, সুদ ও মুনাফার যোগফল থেকে মূলত আমরা একটা জিনিস বাদ দিতে হবে, সেটা হচ্ছে কি টিপি। টিপি মানে কি? টিপি মানে হচ্ছে তোমার এখানে পরোক্ষ কর বলা হয় এটাকে, অর্থাৎ টেরিফ অফ পার্সোনাল যেটাকে বলা হচ্ছে, তার মানে এখানে পরোক্ষ কর যেটা, ঠিক আছে। পরোক্ষ করটা কি একটা উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে। যেমন ধরো ভ্যাট, তোমরা নাম শুনছো নিশ্চয়, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মূল্য সংযোজন কর, যেটা কিন্তু আমরা প্রত্যেকেই এটা প্রদান করে থাকি পরোক্ষভাবে, যেটা আমরা হয়তো বুঝিও না অনেক সময় যে আমরা কর দিলাম। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু অনেক সময় আমরা বুঝি না, কিন্তু আসলে কিন্তু আমাদের নিজের অজান্তেই কিন্তু কর দিয়ে দিচ্ছি। যেমন ধরো তোমরা রেস্টুরেন্টে খেতে গেছো, রেস্টুরেন্টে খেতে গেলে সেখানে কিন্তু তোমরা কর দিচ্ছ, ট্যাক্স দিচ্ছ। হ্যাঁ, তো এই যে রেস্টুরেন্টে খেতে গিয়ে তোমরা ভ্যাট দিচ্ছ, তো এই ভ্যাটটা কিন্তু এক ধরনের কর, সেটাকে আমরা বলি ভ্যালু অ্যাডেড ট্যাক্স। হ্যাঁ, এবং এটা আমরা যখন শপিং মলে কোনো কিছু ক্রয় করতে যাই, হ্যাঁ, বিশেষ করে মিনা বাজার, আগুরা, ইউনিমার্ট, এই জাতীয় যে শপিং মলগুলো আছে, সেখানে যে আমরা পণ্য ক্রয় করি, এই পণ্য ক্রয়ের ক্ষেত্রে কিন্তু আমরা কি করছি,
সেখানে গিয়ে সরি সেখানে কিন্তু আমরা কি করছি, এই প্রোডাক্টের সাথে সাথে আবার ভ্যাটও দিচ্ছি। তো এই যে ভ্যাট দিচ্ছি, এটা হচ্ছে এক ধরনের পরোক্ষ কর, যেটা কিন্তু আমরা অনেক সময় জানিও না, কিন্তু আমরা ঠিকই কিন্তু পে করছি। ওকে, তো এটা হচ্ছে বেসিক্যালি আয়ের দৃষ্টিকোণ থেকে মোট জাতীয় উৎপাদন নির্ণয় করার সূত্র। এরপর চলো ব্যয়ের দৃষ্টিকোণ থেকে মোট জাতীয় উৎপাদন নির্ণয়ের সূত্র কি সেটা আমরা জেনে নিই। ডিয়ার স্টুডেন্ট, এখানে জিএনপি সমান বলছে দেখো সি প্লাস আই প্লাস জি এক্স মাইনাস এম, যেটা আমরা আগে শিখেছি এই ফর্মুলাটা। সি ফর কনজামশন কস্ট, মানে বেসরকারিভাবে যত প্রকার ব্যয় করা হয়, ভোগ ব্যয় যেটা আমরা বলি, দেশের সকল সাধারণ নাগরিকরা যেটা কনজামশনের মাধ্যমে যে ভোগ করে থাকে, সেই ব্যয়কে আমরা বলছি মোট কনজামশন কস্ট বা মোট বেসরকারি ভোগ ব্যয়। আর আই জি হচ্ছে মোট সরকারি ব্যয়, যেটাকে আমরা বলছি ভোগ এবং বিনিয়োগ, অর্থাৎ সরকার বিভিন্ন ক্ষেত্রে কনজামশন করে, আবার দেখা যাচ্ছে ইনভেস্টমেন্ট করে, তো তাদের সেই খরচটাকে আমরা বলছি গভর্নমেন্ট কস্ট। আর এম হচ্ছে এক্স হচ্ছে তোমার সরি আই হচ্ছে দেখো মোট বেসরকারি বিনিয়োগ ব্যয়। আই হচ্ছে ইনভেস্টমেন্ট কস্ট, অর্থাৎ বেসরকারিভাবে যত আমরা বিনিয়োগ করি সেই বিনিয়োগকে আমরা বলছি মোট বেসরকারি বিনিয়োগ। আর জি ফর আমরা তো বললামই। আর এক্স হচ্ছে মোট রপ্তানি, এবং এক্স হচ্ছে এম হচ্ছে মূলত আমদানি। আর এক্স মাইনাস এম সমানই হচ্ছে মূলত নেট রপ্তানি, অর্থাৎ এক্সপোর্ট থেকে ইম্পোর্ট বাদ দেওয়ার পর আমরা যেটা পাই সেটাকে আমরা নেট রপ্তানি বলে থাকি, যেটা আমাদের নেগেটিভ ফিগারও আসতে পারে, আবার পজিটিভ ফিগারও আসতে পারে। ওকে, তো ডিয়ার স্টুডেন্ট, এই হচ্ছে বেসিক্যালি আমাদের কি বলে ব্যয়ের দৃষ্টিকোণ থেকে জিএনপি বের করার ফর্মুলা। তো এরপরে আমরা চলে যাই, দেখো জাতীয় উৎপাদনের বৈশিষ্ট্য সমূহ, অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রস ন্যাশনাল ইনকাম। গ্রস ন্যাশনাল ইনকামের ক্ষেত্রে আমাদের আসলে কি বলে তোমার বৈশিষ্ট্য কি সেটা আমরা জানতে। বৈশিষ্ট্য মানে আমরা জানি স্বতন্ত্রতা, স্বতন্ত্রতা অর্থাৎ যেটা কিন্তু অন্য একটা জিনিস থেকে নির্দিষ্ট কোনো জিনিসকে আলাদাভাবে উপস্থাপন করতে বা চিনতে বা বুঝতে আমাদেরকে সহযোগিতা করে থাকে। তো এটাকে বেসিক্যালি আমরা কি বলে থাকি, এটাকে বেসিক্যালি আমরা তোমার জাতীয় উৎপাদন বলে থাকি। ওকে, তো এখন দেখো জাতীয় উৎপাদন বা জিএনপি হলো একটি দেশের সকল নাগরিকের দ্বারা দেশে বা বিদেশে অবস্থানকারী উৎপাদিত সকল পণ্য বা সেবার মোট বাজার মূল্য। এখন জাতীয় উৎপাদনের নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো আমরা লক্ষ্য করি, যেমন ধরো নাম্বার 1, নাগরিকদের উৎপাদন। হ্যাঁ, দেশের যারা নাগরিক আছে তাদের যে উৎপাদন সেটা জিএনপির অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ যা জিএনপি নির্ণয়ের ক্ষেত্রে কোনো একটি দেশের নাগরিকদের, তারা দেশে অবস্থান করুক আর বিদেশে অবস্থান করুক না কেন, তাদের যে আয় সেই আয়টা মূলত জাতীয় উৎপাদনের অর্থাৎ জিএনপির অন্তর্ভুক্ত হবে। নাম্বার 2, বিদেশি প্রতিষ্ঠানের উৎপাদন। হ্যাঁ, একটু খেয়াল করো, বিদেশি প্রতিষ্ঠানের উৎপাদন অর্থাৎ আমাদের দেশে যদি অবস্থান করে সেরকম কোনো বিদেশি প্রতিষ্ঠান অথবা নাগরিকরা আমাদের দেশে অবস্থান করে যে আয় করবে সেটা কিন্তু আমাদের জিএনপির মধ্যে অন্তর্ভুক্ত হবে না, বরং সেটা বাদ দিতে হবে। দেখো একটু খেয়াল করে, তাহলে এখানে বলছে যে জাতীয় উৎপাদন বা জিএনপি নির্ণয়ে বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠানের উৎপাদন হিসাব থেকে বাদ দিতে হবে, অর্থাৎ আমাদের দেশে অবস্থান করে তারা উৎপাদন করছে কিন্তু তারা বিদেশি নাগরিক, তাদের যে উৎপাদন সেটা অবশ্যই আমাদের এখান থেকে কি করতে হবে, বাদ দিতে হবে। ডিয়ার স্টুডেন্ট, নেক্সট যেটা আসছে দেখো অবৈধ উপার্জন। অবৈধ কার্যকলাপ বা অবৈধ ব্যবসা বাণিজ্য থেকে অর্জিত আয় জিএনপি নির্ণয় হিসাবে অন্তর্ভুক্ত করা হয় না। সরি, বলা হচ্ছে যে কোনো অবৈধ কার্যকলাপ বা অবৈধভাবে ব্যবসা বাণিজ্য থেকে যদি কেউ কোনো কিছু অর্জন করে বা তাদের যে অর্জিত আয় সেই অর্জিত আয় আমাদের জিএনপি থেকে কি করতে হবে, লেস করতে হবে। দেন 4 নম্বর হস্তান্তরজনিত ব্যয়। যে সকল ব্যয় উৎপাদনের সঙ্গে জড়িত নয় সেগুলোকে হস্তান্তরজনিত ব্যয় বলা হয়ে থাকে। তো এই ধরনের ব্যয় জিএনপি নির্ণয়ের হিসাবে অন্তর্ভুক্ত করা হয় না, অর্থাৎ যে সকল ব্যয় উৎপাদনের সঙ্গে জড়িত নয় সেগুলোকে বেসিক্যালি হস্তান্তরজনিত ব্যয় বলা হয়ে থাকে। আর এই ধরনের ব্যয় জিএনপি নির্ণয়ের হিসাবে অন্তর্ভুক্ত করা হয় না।
নেক্সট দেখো নাম্বার 5, পরোক্ষ কর। পরোক্ষ কর মানেই হচ্ছে মূল্য সংযোজন কর। আমরা বলে থাকি, একটু আগেই আমি এটা আলোচনা করলাম যে মূল্য সংযোজন কর যেটাকে আমরা ভ্যালু এডেড ট্যাক্স বলি, এটাকে আমরা ভ্যাট বা আবগারি শুল্ক বলা হয়ে থাকে, যেটা জিএনপি নির্ণয়ের সময় আমাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে না, কারণ এটা অবশ্যই লেস করতে হবে। হ্যাঁ, আবগারি শুল্কটা কিন্তু এটা বেসিক্যালি জিএনপির অন্তর্ভুক্ত করা হবে না, এটা পরোক্ষ কর। হ্যাঁ, এটা আমাদেরকে কি করতে হবে, লেস করতে হবে। নাম্বার 6, মূলধনী লাভ। স্থায়ী সম্পত্তি বিক্রয় থেকে প্রাপ্ত আয়কে মূলধনী লাভ বলা হয়। যেমন 10 লক্ষ টাকায় কেনা গাড়ি 12 লক্ষ টাকায় বিক্রি করলে 2 লক্ষ টাকা লাভ হয়, যা মূলধনী লাভ হিসেবে গণ্য হয়। তো জিএনপি নির্ণয়ের ক্ষেত্রে মূলধনী লাভ অন্তর্ভুক্ত করা হয় না। তো ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা কি বুঝলাম, যে কোনো স্থায়ী সম্পত্তি বিক্রি করে সেখান থেকে আমার যে লাভ হবে, সেই লাভটা কিন্তু সেই লাভটাই বেসিক্যালি মূলধনী আয় হিসেবে গণ্য হয়, কিন্তু সেই মূলধনী আয়টা আমাদের এই জিএনপির অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ যে প্রফিটটুকু হচ্ছে, অর্থাৎ আমি ক্রয় করছিলাম 10 লক্ষ, বিক্রি করছি 12 লাখ, তাহলে এখানে একটা অ্যাসেটের কথা বলা হচ্ছে, যে একটা অ্যাসেট আমি 10 লক্ষ টাকা দিয়ে ক্রয় করেছিলাম, কিন্তু সেটা আমি যখন বিক্রি করি তখন সেটা 12 লক্ষ টাকা বিক্রি করতে পারছে। তো ওই যে 2 লক্ষ টাকা আমার যে লাভ হচ্ছে, এই লাভটাকে আমরা বলছি মূলত মূলধনী লাভ বা মূলধনী আয়, যে মূলধনী আয়টা আমাদের এই জিএনপির হিসাব করার সময় এটা আমাদের হিসাবের অন্তর্ভুক্ত হবে না। নেক্সট হচ্ছে অবচয়। দেখো, অবচয় ব্যয় বলতে উৎপাদনের জন্য ব্যবহৃত যন্ত্রপাতি ব্যবহারজনিত যে ক্ষয়ক্ষতি, সেটাকে আমরা বুঝে থাকি। যেমন ধরো, তুমি একটা প্রতিষ্ঠানের জন্য ফার্নিচার কিনলে, তো এই ফার্নিচারটা কি করছো, ফার্নিচারটা দেখা গেল যে তুমি কিছুদিন ব্যবহার করছো, ধরো 1 বছর ব্যবহার করছো। তো 1 বছর ব্যবহার করার পর তুমি যখন এটা বিক্রি করতে যাবা, তখন দেখা গেল যে তুমি ওই 1 লক্ষ কি বলে সরি, যত টাকা দিয়ে ক্রয় করেছিলে সেই দামে কিন্তু বিক্রি করতে পারছো না, তার মূল্য কিছুটা কম হচ্ছে। তো এই যে মূল্য কিছুটা কম হচ্ছে, এই কমকৃত মূল্যটাকেই মূলত বলা হয় অবচয়। অর্থাৎ এটাকে আমরা অবচয় বলি কেন, কারণ এটা মূলত উৎপাদনের ব্যবহারজনিত কারণে সম্পত্তির মূল্য কমে গেছে। হ্যাঁ, আর এই যে মূল্য কমে যাচ্ছে, যে পরিমাণ মূল্য কমে যাচ্ছে, সেই কমে যাওয়া কৃত মূল্যকেই বেসিক্যালি বলা হচ্ছে অবচয়। নেক্সট হচ্ছে চলতি হিসাব। শুধুমাত্র চলতি বছরের উৎপাদিত পণ্য বা সেবা জিএনপি নির্ণয়ের হিসাবে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। হ্যাঁ, তো তার মানে কি বুঝলাম, যে শুধুমাত্র চলতি বছরের পণ্য বা সেবাই বেসিক্যালি জিএনপির অন্তর্ভুক্ত হবে, অন্য কোনো হিসাব কিন্তু অন্তর্ভুক্ত হবে না, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, এরপরে যেটা চলে আসে, দেখো নেট দেশজ উৎপাদন। নেট দেশজ উৎপাদন বলতে আমরা কি বুঝি, নেট ডোমেস্টিক প্রোডাক্ট, সরি। তাহলে নেট দেশজ উৎপাদন বলতে কি বুঝি আমরা, একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যেসব দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপন্ন হতে পারে, তার মোট আর্থিক মূল্যকেই নেট দেশজ উৎপাদন বলা হয়। তাহলে আমরা কি বুঝলাম, যে কোনো একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যে সকল দ্রব্য বা সেবা সামগ্রী বা সেবাকর্ম উৎপন্ন হতে পারে, তার মোট আর্থিক মূল্যকেই নেট দেশজ উৎপাদন বলা হয়ে থাকে। অর্থাৎ মোট দেশজ বা দেশীয় উৎপাদন থেকে উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত স্থায়ী সম্পত্তি, যেমন যন্ত্রপাতি, কলকারখানা, দালান কোঠা ইত্যাদির অবচয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে, তাকেই মূলত আমরা নেট দেশজ উৎপাদন বলে থাকি। অর্থাৎ নেট দেশজ উৎপাদন মোট দেশজ উৎপাদনের একটি অংশ মাত্র। নিম্নে আমরা সূত্রের সাহায্যে এই বিষয়টা স্পষ্ট করতে পারি। যেমন ধরো, এনডিপি মানে হচ্ছে নেট ডোমেস্টিক প্রোডাক্ট। এনডিপি নেট ডোমেস্টিক প্রোডাক্ট। তো এটা আমরা কিভাবে বের করব, মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এটা থেকে যখন আমরা মূলধনী সম্পত্তির অবচয় জনিত ব্যয়, অর্থাৎ এই যে তোমার কলকারখানা, আসবাবপত্র, দালান কোঠা, হ্যাঁ, এগুলোর যে অবচয় জনিত ব্যয়, সেটা যখন আমরা জিডিপি থেকে লেস করব, করার পর আমরা যেটা পাবো, সেটাকেই আমরা বলবো এনডিপি বা নেট ডোমেস্টিক প্রোডাক্ট। ডিয়ার স্টুডেন্ট, নিশ্চয় তোমাদের কাছে
পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে। এরপরে দেখো নেট জাতীয় উৎপাদন, নেট ডোমেস্টিক প্রোডাক্ট। তো নেট ডোমেস্টিক, সরি এখানে এটা ভুল করছে, নেট ডোমেস্টিক প্রোডাক্ট না, নেট ন্যাশনাল প্রোডাক্ট হবে, নেট জাতীয় উৎপাদন। হ্যাঁ, নেট ন্যাশনাল প্রোডাক্ট। ওকে, এটা মোট জাতীয় উৎপাদন হবে, নেট জাতীয় উৎপাদন, জাতীয়, ন্যাশনাল, ডোমেস্টিক না, এটা ন্যাশনাল বলতে হবে, এটা একটু খেয়াল রাখতে হবে। ওকে, তো মোট জাতীয় উৎপাদন জিএনপি থেকে মূলধন জাতীয় সম্পদের অবচয়জনিত ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে আমরা নেট জাতীয় উৎপাদন বলে থাকি। নিম্নের সূত্রের সাহায্যে এই নেট জাতীয় উৎপাদন নির্ণয় করা হয়। যেমন ধরো এনএনপি সমান সমান সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, হ্যাঁ, মাইনাস সিসিএ, অর্থাৎ অথবা ডিসি, সিসি অথবা আমরা ডিসি বলি। তো তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে সেটা আমরা একটু এক্সপ্লেন করি। দেখো আমরা নেট জাতীয় উৎপাদন আমরা বের করছি। তো সি ফর এখানে ওই কনজাম্পশন কস্ট, মোট বেসরকারি ব্যয়, আই ফর ইনভেস্টমেন্ট কস্ট, মোট বেসরকারি বিনিয়োগ, জি ফর মোট গভর্নমেন্ট কস্ট, টোটাল গভর্নমেন্ট কস্ট, ভোগ প্লাস হচ্ছে বিনিয়োগ, এক্স ফর মোট রপ্তানি, এম ফর টোটাল ইম্পোর্ট। হ্যাঁ, এক্সপোর্ট মোট রপ্তানি মানে হচ্ছে টোটাল এক্সপোর্ট আর কি। ওকে, তো দ্যাট মিনস এক্স মাইনাস এম সমান হচ্ছে নেট রপ্তানি, এক্স মাইনাস এম মানে নেট রপ্তানি। ওকে, তো সিসিএ হচ্ছে মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয়, অর্থাৎ ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স। সিসিএ ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স, অর্থাৎ মূলধনের যে ক্ষয়ক্ষতিজনিত যে ব্যয় হচ্ছে সেটা, অথবা ডিসি মানে ডেপ্রিসিয়েশন কস্ট, ডেপ্রিসিয়েশন কস্ট মানে অবচয়জনিত ব্যয়। তো এই ব্যয়গুলো তার মানে আমরা দেখো সবগুলো খরচ আমরা এখানে এক্সপ্লেন করলাম যে কোনটা দ্বারা কি বোঝানো হচ্ছে। এখন এগুলোর মাধ্যমেই কি বেসিক্যালি আমরা এনএনপি বের করে থাকি। তো এই এনএনপি বের করার কিন্তু আরেকটা ফর্মুলা আছে, সেটা সংক্ষেপে বলা হচ্ছে। দেখো যে এনএনপি সমান জিএনপি মাইনাস সিসিএ অর ডিসি। এখন জিএনপি এই যে দেখো সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, এইটুকু মানে কি? এইটুকু মানেই হচ্ছে বেসিক্যালি জিএনপি। অর্থাৎ জিএনপি থেকে যখন আমরা সিসিএ অথবা ডিসি যখন আমরা বাদ দিই, হ্যাঁ, তখনই আমরা যেটা পাই সেটাই হচ্ছে এনএনপি। অর্থাৎ আমরা জিএনপি যদি আগে থেকে আমাদের কাছে থাকে, যদি আমরা পেয়ে যাই, তাহলে সেটা থেকেই আমরা সিসিএ অথবা ডিসি বাদ দিলেই আমরা এনএনপি পেয়ে যাব। আর যদি জিএনপি আগে বের করা না থাকে তাহলে আমাদেরকে আগে বের করতে হবে। তো সেই বের করার জন্যই সেই বের করার জন্যই কিন্তু আমরা অ্যাপ্লাই করব সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। ক্লিয়ার? তো এই বিষয়টা আমরা এইটুকু কিন্তু জিএনপির ফর্মুলা, এটা খেয়াল রাখতে হবে। এই জিএনপি টুকু থেকেই কিন্তু আমরা মাইনাস করছি কি সিসিএ মাইনাস হচ্ছে ডিসি। তো এই হচ্ছে মূল বিষয়। তো এনএনপি মানে তো নেট জাতীয় উৎপাদন, যেটা আমরা আগে থেকে জানি। জিএনপি মানে হচ্ছে তোমার মোট জাতীয় উৎপাদন, সিসিএ হচ্ছে মূলধনের ক্ষয়জনিত ব্যয়, আর ডিসি হচ্ছে মূলধনের অবচয়জনিত ব্যয়, অর্থাৎ ডিপ্রিসিয়েশন কস্ট। তো ডিয়ার স্টুডেন্ট, এই হচ্ছে বেসিক্যালি নেট ডোমেস্টিক প্রোডাক্ট বের করার ফর্মুলা। ওকে, তো এখন নিশ্চয়ই এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। এরপরে যেটা আসছে দেখো পার্সোনাল ইনকাম। পার্সোনাল ইনকাম কাকে বলে? কোনো একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, একটি দেশের সকল নাগরিকের আয়ের সমষ্টিকেই আমরা ব্যক্তিগত আয় বলে থাকি। অন্যভাবে যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারবো এরকম যে জাতীয় আয়ের সাথে হস্তান্তর পাওনা যোগ করে তার থেকে ব্যবসায়ের আবণ্টিত মুনাফা ও মূলধনের অবচয়জনিত ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই হচ্ছে ব্যক্তিগত আয়। অর্থাৎ নিম্নে আমরা সূত্রের সাহায্যে এই ব্যক্তিগত আয় আমরা বের করতে পারি। যেমন দেখো একটু খেয়াল করে, পিআই মানে পার্সোনাল ইনকাম। তো পার্সোনাল ইনকাম সমান হচ্ছে দেখো এনআই মাইনাস, এনআই মানে কি নেট ন্যাশনাল ইনকাম, জাতীয় আয়। আচ্ছা, এনআই থেকে দেখো টিসি প্লাস ইউসি প্লাস এসসি, এটা আমরা কি করব? লেস করব। সাথে আবার প্লাস করব কি টিপি প্লাস আইএন প্লাস ডি, অর্থাৎ এই বিষয়গুলো আমরা আবার কি করব? প্লাস করব।
তাহলে একটু খেয়াল করো কি বলছে এখানে, কোনটা দ্বারা কি বোঝাচ্ছে। পিআই সমান হচ্ছে পার্সোনাল ইনকাম, ব্যক্তিগত আয়। এনআই হচ্ছে জাতীয় আয়, ন্যাশনাল ইনকাম। টিসি হচ্ছে কর্পোরেট কর, কর্পোরেট ট্যাক্স যেটাকে আমরা বলি। ইউসি হচ্ছে কর্পোরেশনের আবন্টিত মুনাফা। এসসি মিনস হচ্ছে সোশ্যাল সিকিউরিটি, সোশ্যাল সিকিউরিটি সামাজিক নিরাপত্তা, বীমার চাঁদা। আর টিপি হচ্ছে হস্তান্তর পাওনা। আইন হচ্ছে সরকার প্রদত্ত নিটসুদ, অর্থাৎ সরকার প্রদত্ত নিটসুদ, অর্থাৎ ইনভেস্টমেন্ট করার কারণে আমরা সেখান থেকে যে ইন্টারেস্টটা পেয়ে থাকি সেটাকে আমরা আইন বলছি এখানে, নেট ইন্টারেস্ট আর কি। আর ডি ফর লভ্যাংশ মানে ডিভিডেন্ড। হ্যাঁ, আমরা যৌথ মূলধনী কোম্পানি যারা সাথে ইনভলভ যারা, তারা আমরা ডিভিডেন্ড পেয়ে থাকি। ওকে, তো এই ডিভিডেন্ডকে মূলত এখানে ডি দ্বারা প্রকাশ করা হচ্ছে। তো এনিহাউ, তো এই বিষয়গুলোই হচ্ছে বেসিক্যালি আমাদের পার্সোনাল ইনকাম বের করার ফর্মুলা। তাহলে এখানে টিপি প্লাস আইএন প্লাস ডি, তার মানে হচ্ছে হস্তান্তর পাওনা, তারপরে হচ্ছে সরকারের প্রদত্ত সুদ এবং লভ্যাংশ। এই কয়েকটা জিনিস আমাদেরকে প্লাস করতে হবে পার্সোনাল ইনকামের সাথে, কিন্তু আমাদের লেস করতে হবে কি কি? লেস করতে হবে জাতীয় আয় থেকে। কি থেকে লেস করতে হবে? জাতীয় আয় থেকে। সেটা হচ্ছে কর্পোরেট ট্যাক্স, তারপরে তোমার কর্পোরেটের আবন্টিত মুনাফা এবং সোশ্যাল সিকিউরিটি ইন্স্যুরেন্স সাবস্ক্রিপশন। হ্যাঁ, সোশ্যাল সিকিউরিটি ইন্স্যুরেন্স সাবস্ক্রিপশন। তো এই জিনিসগুলো অর্থাৎ সামাজিক নিরাপত্তা বীমার চাঁদা, তো এই জিনিসগুলো আমাদেরকে লেস করতে হবে। আর যোগ করতে হবে কি? টিপি প্লাস আইএন প্লাস হচ্ছে ডি। তো এই তিনটা জিনিস আবার প্লাস করতে হবে কার সাথে? এটা হচ্ছে ন্যাশনাল ইনকামের সাথে। করলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের পার্সোনাল ইনকাম। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা পার্সোনাল ইনকাম বলতে কি বুঝি বা কাকে বলে সেটা আমাদের কাছে নিশ্চয়ই ক্লিয়ার হলো। এরপরে চলে আসো ডিসপোজাল ইনকাম, ব্যয়যোগ্য আয় কাকে বলে। ব্যয়যোগ্য আয় বলতে আমরা কি বুঝি? জনগণের আয় থেকে কর এবং আনুষঙ্গিক খরচ, জনগণের আয় থেকে দেখো কর এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে আমরা ব্যয়যোগ্য আয় বলে থাকি। এই ব্যয়যোগ্য আয় থেকে জনগণ ভোগ করে থাকে এবং সঞ্চয়ও করে থাকে। ফলে জনগণের ভোগ ব্যয় এবং সাথে তাদের সঞ্চয় যোগ করলে ব্যয়যোগ্য আয় পাওয়া যায়। তো এই ব্যয়যোগ্য আয়কে আমরা মূলত নিম্নোক্ত সমীকরণের সাহায্যে প্রকাশ করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে এই যে দেখো, ডিসপোজেবল ইনকাম ডিআই সমান সমান হচ্ছে পিআই মাইনাস টি সমান সমান হচ্ছে ওআই। এখন কোনটা দ্বারা কি বোঝায় সেটা আমাদেরকে বুঝতে হবে। তো তোমরা কি ব্যয়যোগ্য আয় কাকে বলে এটা কি বুঝতে পারছো না? আমরা আরেকবার একটু আলোচনা করি আরো ক্লিয়ার করার জন্য। দেখো, সাধারণত জনগণের আয় থেকে, সাধারণ জনগণের যে আয়, মানুষের যে আয়, সেই আয় থেকে কর এবং আনুষঙ্গিক যে খরচ, ট্যাক্স এবং অন্যান্য যে রিলেটেড এক্সপেন্স আছে সেগুলো বাদ দেওয়ার পর যেটা অবশিষ্ট থাকে সেটাকেই বেসিক্যালি আমরা ব্যয়যোগ্য আয় বলে থাকি, ডিসপোজাল ইনকাম। ব্যয়যোগ্য আয় মানে হচ্ছে কোনো একজন ব্যক্তি তার যে ইনকাম, সেই ইনকামের যে অংশটুকু তার ব্যয় করার অধিকার আছে, যে অংশটুকু সে চাইলে ব্যয় করতে পারে, সেই আয়কেই বেসিক্যালি আমরা বলছি ব্যয়যোগ্য আয়, ডিসপোজাল ইনকাম। অর্থাৎ আমি চাইলেই সেটা ব্যয় করতে পারবো, যেটা আমার রাইট আছে, সেটা আমার ক্ষমতা আছে, পাওয়ার আছে যেটা ব্যয় করার। এই ধরনের আয়কেই বেসিক্যালি আমরা বলছি ডিসপোজাল ইনকাম। এই ব্যয়যোগ্য আয় থেকে আমরা কি করছি? জনগণের জনগণ কি করে? তাদের ভোগ ব্যয় করে থাকে এবং সেভিংসও করে থাকে এই ডিসপোজাল ইনকাম থেকে। মানে ব্যয়যোগ্য আয় মানে যে আয়টা সম্পূর্ণ অধিকার হচ্ছে আমার, এখান থেকে কেউ টাকা পাবে না, সম্পূর্ণ টাকাটা আমার এবং আমি চাইলে সেটার পুরোটাই খরচ করতে পারি, পুরোটাই সঞ্চয় করতে পারি, কিছু অংশ ব্যয় করতে পারি, কিছু অংশ খরচ করতে পারি, যে কোনোটাই করা পসিবল। ওকে, তো এই ধরনের আয়কে আমরা বলছি ডিসপোজাল ইনকাম। ওকে, আচ্ছা, জনগণের ভোগ ব্যয় এবং সাথে তাদের সঞ্চয় যোগ করলে ব্যয়যোগ্য আয় আমরা পাই। অর্থাৎ জনগণ, তার মানে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে জনগণ যে পরিমাণ ভোগ করে, ভোগের পেছনে ব্যয় করে এবং সে যতটুকু সঞ্চয় করে, এই দুই ধরনের আয়ের সমষ্টিই হচ্ছে ডিসপোজাল ইনকাম। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এই ফর্মুলাটা যেটা ব্যাখ্যা করছিলাম সেখানে আমরা চলে আসি। ডিআই সমান হচ্ছে পিআই মাইনাস টি সমান ও আই। এটার অর্থ কি?
এটার অর্থ হচ্ছে ডিআই মানে হচ্ছে ডিসপোজাল ইনকাম। ডিআই মানে কি? ডিসপোজাল ইনকাম। আচ্ছা, ডিআই মানে হচ্ছে ডিসপোজাল ইনকাম, তাই না? তো এখন পিআই মানে কি? পিআই মানে হচ্ছে পার্সোনাল ইনকাম, ব্যক্তিগত আয়। ওআই হচ্ছে কর ছাড়া অন্যান্য আনুষঙ্গিক ব্যয়, ট্যাক্স ছাড়া অন্যান্য যে সমস্ত আনুষঙ্গিক ব্যয় আছে সেটাকে আমরা ওআই দ্বারা প্রকাশ করছি। তাহলে ভোগ ব্যয় এবং সঞ্চয়কে ভিত্তি ধরেও কিন্তু আমরা কি করতে পারি? সমীকরণের সাহায্যে ব্যয়যোগ্য আয় পেতে পারি। যেমন ডিআই সমান হচ্ছে সি প্লাস এস। এখানে সি হচ্ছে ভোগ ব্যয়, এস হচ্ছে সঞ্চয়, সেভিংস, যেটা আমরা উপরে সংজ্ঞার মধ্যেই কিন্তু এটা ব্যাখ্যা করেছি যে ডিসপোজাল ইনকাম আমরা বলতে পারি ভোগ ব্যয়, কনজাম্পশন কস্ট এবং হচ্ছে সেভিংস, এই দুইটার যোগফলটাই হচ্ছে ব্যয়যোগ্য আয়। অথবা আমরা উপরে যে সূত্রটা বললাম যে পার্সোনাল ইনকাম থেকে পার্সোনাল টোটাল যে আমি পার্সোনালি যে ইনকাম করছি সেখান থেকে ট্যাক্সটা আমরা বাদ দিব। হ্যাঁ, কি বাদ দিব? ট্যাক্স বাদ দিতে হবে, কর বাদ দিতে হবে। হ্যাঁ, কর বাদ দেওয়ার পর আমরা যেটা পাবো সেটাই হচ্ছে বেসিক্যালি আমাদের ডিসপোজাল ইনকাম। তো ডিয়ার স্টুডেন্ট, নিশ্চয়ই তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়েছে ব্যয়যোগ্য আয় বা ডিসপোজাল ইনকাম বলতে আমরা কি বুঝি। এরপরে চলে আসো পার ক্যাপিটা ইনকাম। হ্যাঁ, মাথা পিছু আয়, পার ক্যাপিটা ইনকাম। পার ক্যাপিটা ইনকাম বলতে আমরা কি বুঝি? কোন দেশের মোট জাতীয় আয়কে ওই দেশের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে মোট মাথা পিছু আয় পাওয়া যায়। অর্থাৎ কোন দেশের যে মোট জাতীয় আয়, একটা দেশের যে মোট জাতীয় আয়, সে আয়কে যদি সে দেশের টোটাল জনসংখ্যা দ্বারা, নাম্বার অফ পপুলেশন দ্বারা যদি আমরা ভাগ দিই, তাহলে আমরা যে আয় পাবো সেটাই হচ্ছে মাথা পিছু আয়। অর্থাৎ জাতীয় আয় যেহেতু মোট দ্রব্য বা সেবা উৎপাদনের বাজার মূল্য, সে কারণে এই বাজার মূল্য সূচকে যে পার্থক্য ঘটে তা জাতীয় আয় হিসাবকে প্রভাবিত করে। মূল্য সূচকে হিসাবে নিয়ে প্রকৃত জাতীয় আয় বের করা হয়ে থাকে। এরপর মোট জনসংখ্যা দিয়ে আমরা ভাগ করলে প্রকৃত মাথাপিছু আয় সম্পর্কে জানতে পারি। তো ডিয়ার স্টুডেন্ট, নিম্নোক্ত সমীকরণের সাহায্যে আমরা মাথাপিছু আয় নির্ণয় করতে পারবো। যেমন ধরো পিসিআই মানে পার্সোনাল ইনকাম। পিসিআই বলতে কি বোঝানো হচ্ছে? পার্সোনাল ইনকাম হচ্ছে ওকে। তো এখানে যেটা বলছিলাম আমরা বাজার মূল্য, তাই বাজার মূল্য সূচকে যে পার্থক্য ঘটে তা জাতীয় আয় হিসাবে প্রভাবিত করে। তো মূল্য সূচককে হিসাবে নিয়ে প্রকৃত জাতীয় আয় বের করা হয় এবং এরপর মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে আমরা প্রকৃত মাথাপিছু আয় পাই। তো আমরা সূত্রটা বলছিলাম, ব্যাখ্যা করছিলাম যে পিসিআই হচ্ছে মাথাপিছু আয় মানে পার ক্যাপিটা ইনকাম। আর কিভাবে পাবো? এই যে দেখুন, ন্যাশনাল চলে গেছিল মনে হয়। স্যার আপনার নেটের সমস্যা। হ্যাঁ হ্যাঁ, নেটের সমস্যা। এখন মনে হয় দেখা যাচ্ছে না? দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যায়। ওকে, মাঝখানে নেট চলে গেছিল। ওকে, তো যেটা বলছিলাম আমরা পার ক্যাপিটা ইনকাম কিভাবে আমরা বের করব? ন্যাশনাল ইনকাম, দেখো এনআই ভাগ হচ্ছে পি। এখানে এনআই হচ্ছে ন্যাশনাল ইনকাম আর পি হচ্ছে পপুলেশন, নাম্বার অফ পপুলেশন। তাহলে আমরা এই পিসিআই হচ্ছে পার ক্যাপিটা ইনকাম। তো পার ক্যাপিটাল ইনকাম আমরা পাবো কিভাবে? ন্যাশনাল ইনকামকে, জাতীয় আয়কে যখন আমরা টোটাল জনসংখ্যা দ্বারা আমরা ভাগ দেব, তখন পার ক্যাপিটা ইনকাম অর্থাৎ জনগণের মাথাপিছু আয় কত সেটা আমরা পেয়ে যাব খুব ইজি ভাবে। ওকে, দেন এরপরে চলে আসো নিম্নোক্ত সমীকরণের সাহায্যে মাথাপিছু আয় নির্ণয় করা যায়, সেটা আমাদেরকে ব্যাখ্যা করছে। তো আমরা অলরেডি কিন্তু সমীকরণটা বের করছি, এই যে পিসিআই সমান এনআই পি, এটা অলরেডি করছি। তো এখানে একটা উদাহরণ দিচ্ছে যে কিভাবে বের করা যায় পার ক্যাপিটা ইনকাম। দেখো, একটি দেশের মোট জনসংখ্যা 16 কোটি। দেশটির আর্থিক জাতীয় আয় হচ্ছে $9,600 এবং দাম সূচকে হচ্ছে 140। ওই দেশের জনগণের মাথাপিছু আয় নির্ণয় করতে হবে। এখন কিভাবে এটা সলভ করা যায় সেটা একটু খেয়াল করো।
দেওয়া হচ্ছে মোট জনসংখ্যা হচ্ছে 16 কোটি, আর্থিক কি বলে জাতীয় আয় হচ্ছে 9,600 কোটি ডলার, 9,600 কোটি ডলার। এটা হচ্ছে মোট জাতীয় আয় আর কি, এনআই যেটাকে আমরা বলছি জাতীয় আয়, ন্যাশনাল ইনকাম। তো এই ন্যাশনাল ইনকামকে আমরা ভাগ দিব সে দেশের মোট জনসংখ্যা দ্বারা। মোট জনসংখ্যা কত? 16 কোটি। তাহলে দেখো প্রকৃত জাতীয় আয় আমরা পাবো কিভাবে? পার ক্যাপিটা ইনকাম। এই যে দেখো আর্থিক জাতীয় আয় আর দাম সূচক বলতে কি বোঝাচ্ছে এখানে, একটু দাও। দাম সূচক দেয়া আছে হচ্ছে 140 এবং সে দেশের জনগণের মাথাপিছু আয় নির্ণয় করতে হবে। আচ্ছা, এখন দেখো এখানে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে প্রকৃত জাতীয় আয় বের করার জন্য, অর্থাৎ এখানে একটু খেয়াল করে সবাই, আমরা এমনি নর্মালি ন্যাশনাল ইনকাম তো বের করি, কিন্তু প্রকৃত জাতীয় আয়টা বের করতে গেলে আমাদের দাম সূচককে ওই জাতীয় আয়, টোটাল যে জাতীয় আয় থাকে সেই দাম সূচক দিয়ে আমাদেরকে এটা করতে হয় আর কি, ভাগ দিতে হয়। ভাগ দেওয়ার পর সেটাকে আবার 100 দিয়ে গুণ করলে আমরা যেটা পাবো এটাই হচ্ছে বেসিক্যালি প্রকৃত জাতীয় আয়। আর এই প্রকৃত জাতীয় আয়টাই বেসিক্যালি আমাদের প্রয়োজন হয় মাথাপিছু আয় নির্ণয় করার জন্য। প্রকৃত জাতীয় আয়, এটা আমাদের একটু খেয়াল করবো। এই জন্য আমরা প্রকৃত জাতীয় আয়টা আমরা এখানে বের করে নিয়েছি। ওকে, এখন আসো যে প্রকৃত জাতীয় আয়কে যখন মোট জনসংখ্যা দ্বারা আমরা ভাগ করি তখনই মাথাপিছু আয় পেয়ে যাব। কিভাবে? তাহলে দেখো একটু খেয়াল করে, যে প্রকৃত জাতীয় আয় ভাগ হচ্ছে মোট জনসংখ্যা। তাহলে প্রকৃত জাতীয় আয় হচ্ছে কোনটা? এই যে আমরা মাত্র যেটা ক্যালকুলেশন করে নিলাম, যদিও কিন্তু আমাদের মোট দেশের জাতীয় আয় কিন্তু দেওয়া ছিল 9,600 কোটি ডলার, কিন্তু প্রকৃত জাতীয় আয় হচ্ছে এই দাম সূচক দ্বারা আমাদেরকে মূলত টোটাল এটা ভাগ দিতে হয়। টোটাল যে ন্যাশনাল ইনকাম জাতীয় আয় সেটাকে আমরা দাম সূচক দ্বারা ভাগ দেবো এবং 100 দিয়ে গুণ দেবো। এটা হচ্ছে জাস্ট ফর্মুলা। দেওয়ার পরে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে বেসিক্যালি প্রকৃত জাতীয় আয়। আর এই প্রকৃত জাতীয় আয়কেই আমরা টোটাল জনসংখ্যা দ্বারা ভাগ দিলে যেটা পাবো সেটাই হচ্ছে মূলত মাথাপিছু ইনকাম বা পার ক্যাপিটা ইনকাম। ওকে, তো এই হচ্ছে বেসিক্যালি মাথাপিছু আয়ের ফর্মুলা। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় তোমরা জিনিসটা বুঝতে পারছো। তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? কোনটা বুঝতে প্রবলেম আছে কিনা? তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? রেস্টুরেন্ট, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? তাহলে কোশ্চেন আছে? জি স্যার। হ্যাঁ, কোশ্চেন আছে, তাহলে একটু করো। কোনটা বুঝো নাই? আমরা যে আলোচনা করলাম, আমাদের এই আলোচনা কি সবাই বুঝতে পেরেছো? কারো কোথাও কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন নাই সম্ভবত, নাকি? স্যার এই প্রকৃত জাতীয় আয়টা একটু বুঝিয়ে দেন। প্রকৃত জাতীয় আয়টা, ওকে ফাইন। দেখো প্রকৃত জাতীয় আয় হচ্ছে এমনি জাতীয় আয় আর প্রকৃত জাতীয় আয়। এই প্রকৃত জাতীয় আয়টা হচ্ছে মানে অ্যাকচুয়াল আর একটা হচ্ছে যে জাতীয় আয় আর অ্যাকচুয়াল জাতীয় আয়, মানে ন্যাশনাল ইনকাম এবং বলা হচ্ছে যে অ্যাকচুয়াল ন্যাশনাল ইনকাম। তো এটার অর্থ হচ্ছে ন্যাশনাল ইনকামের ক্ষেত্রে আমরা ওই দেশের যে সার্বিক পরিস্থিতি থাকে একটা দাম সূচক থাকে আর কি, একটা সূচক থাকে। দেখবে ইকোনমিক্সের ভাষায় এটা বেসিক্যালি হয় মূল্য সূচক বা দাম সূচক, এরকম ভাবে। বিশেষ করে এই যে শেয়ার বাজারে কিন্তু এরকম সূচকের বিষয়টা, কনসেপ্টটা কিন্তু আসে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই সূচকটা ইউজ করা হয়। তো এই সূচকের মাধ্যমেই বেসিক্যালি আমরা যেটা করি সেটা হচ্ছে, যদি আমাদের এই দাম সূচকটা দেয়া থাকে কোশ্চেনের মধ্যে, যদি এটা বলা থাকে তাহলে যে আমাদের দাম সূচক হচ্ছে এত টাকা বা এত ডলার বা এত, যাই যেটাই থাকুক, যখনই এটা দেয়া থাকবে তখনই আমাদের এই প্রকৃত জাতীয় আয়টা বের করে নিতে হবে। কিসের ক্ষেত্রে? পার ক্যাপিটা ইনকাম বের করার জন্য। আর যদি দাম সূচক দেওয়া না থাকে, এটা একটু খেয়াল রাখবা, যদি দাম সূচক দেওয়া না থাকে তাহলে আমাদের এই প্রকৃত জাতীয় আয় বের করার প্রয়োজন নেই। তখন ন্যাশনাল ইনকাম কেই আমরা নাম্বার অফ